নমস্কার বন্ধুরা, নতুন একটি ট্রাভেল সিরিজে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি ঘুরে দেখতে চলেছি পশ্চিমবঙ্গের পার্শ্ববর্তী রাজ্য বিহার। এবারে ট্রাভেল সিরিজে সর্বোচ্চ 4 থেকে 5টি ভিডিও আসতে চলেছে, যেখানে আমি ঘুরে দেখব বুদ্ধিজমের প্রাণকেন্দ্র বুদ্ধগয়া, রাজাদের শহর রাজগীর এবং পৃথিবীর প্রথম আবাসিক বিশ্ববিদ্যালয় নালন্দা। আপনাদের প্রত্যেকটা ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। আজ আপনারা দেখতে চলেছেন সেই ট্রাভেল সিরিজের প্রথম ভিডিও। তো চলুন আজকের গল্পটা শুরু করা যাক কলকাতা থেকে। নমস্কার বন্ধুরা, আমি এখন দাঁড়িয়ে রয়েছি শিয়ালদা স্টেশনের একদম বাইরে। এখান থেকে আজকে আমি সফর করতে চলেছি পশ্চিমবঙ্গের পার্শ্ববর্তী রাজ্য বিহারে। সেখান থেকে আমি গয়া এবং রাজগীরটা ঘুরে দেখব। শিয়ালদা থেকে আজকে আমার ট্রেন রয়েছে 12987 শিয়ালদা আজমির শরীফ সুপারফাস্ট এক্সপ্রেস। আর আজকে আমি এই শিয়ালদা আজমির শরীফ এক্সপ্রেস করে পৌঁছে যাব গয়া রেলওয়ে স্টেশনে। কলকাতা থেকে গয়ার দূরত্ব 464 কিলোমিটার। ওই যেতে প্রায় 7.5 থেকে 8 ঘন্টা মতো সময় লাগে। শিয়ালদা এবং হাওড়া উভয় জায়গা থেকেই গয়া যাওয়ার জন্য রয়েছে অসংখ্য ট্রেন। তেমনই একটি ট্রেন আমি বেছে নিয়েছি, যে ট্রেন শিয়ালদা থেকে 10টা 55 মিনিটে ছেড়ে যাওয়ার কথা ছিল, কিন্তু আজ ট্রেন রিশিডিউল হয়ে প্রায় 2-2.5 ঘন্টা মতো লেট করিয়ে দিয়েছে। ট্রেন রিশিডিউলের খবর পেয়ে কিছুটা সময় পাইচারি করে শিয়ালদা প্ল্যাটফর্ম দিয়ে কাটিয়ে দিলাম, আর তারপর চলে আসলাম এই জায়গাতে রাত্রের খাবার খাওয়ার উদ্দেশ্যে। এখান থেকে একটা চিকেন বিরিয়ানি অর্ডার করেছিলাম। বিরিয়ানির টেস্ট ঠিকঠাক, কাজ চালিয়ে নেওয়ার মতো ছিল। এইবার বিরিয়ানি খেতে খেতে দেখলাম রেলের তরফ থেকে আর একবার SMS দিয়ে জানানো হয়েছে ট্রেন দ্বিতীয়বারের জন্য রিশিডিউল হয়েছে। দ্বিতীয়বার রিশিডিউলের পর আমাদের ট্রেন এবার ছাড়বে রাত 2:30-এ। এই সুসংবাদ ভারতীয় রেল SMS-এর মাধ্যমে আমাদের জানিয়ে দিল। অগত্যা অনেকক্ষণ বসে থাকার পর আমাদের সেই কাঙ্ক্ষিত ট্রেন আসলো। তো ফাইনালি শিয়ালদা আজমির এক্সপ্রেস শিয়ালদা 13 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়ে চলছে রাত 2:30-এ। এই ট্রেনের টাইম ছিল রাত 10টা 55, কিন্তু প্রায় 3-3.5 ঘন্টা লেটে আমাদের এখন এই ট্রেন ছেড়ে চলবে তার আলটিমেট ডেস্টিনেশনের উদ্দেশ্যে। আর আমার সকালে 6:30 নাগাদ গয়া পৌঁছানোর টাইম ছিল, কিন্তু এখন দেখা যাক দেখি আমাদের এই ট্রেন কখন পৌঁছে দেয়। তো এখন আর কোনো বেশি কথা নয়, একদম শোয়ার পর কালকে সকালে আপনাদের সঙ্গে গয়া পৌঁছে কথা হচ্ছে। গয়া জংশন, ট্রেন কিন্তু ঢুকিয়ে দিল গয়া জংশনে। অবশেষে কিন্তু আমাদের ট্রেন গয়ার 1 নম্বর প্ল্যাটফর্মে ঢুকিয়ে দিল নির্ধারিত সময় থেকে 4.5 ঘন্টা লেটে। এখানে টাইম ছিল সকাল 6:30 নাগাদ, আর এখন 11টা বাজতে যাচ্ছে। তো নেমে গেলাম গয়া রেলওয়ে স্টেশনে। এটা হচ্ছে গয়ার 1 নম্বর প্ল্যাটফর্ম। নির্ধারিত সময় থেকে প্রায় 4.5 ঘন্টা লেটে আমাদের এই শিয়ালদা আজমির শরীফ এক্সপ্রেস পৌঁছে দিল গয়াতে। আমার গয়াতে পৌঁছানোর কথা ছিল সকাল 6টা নাগাদ, কিন্তু এখন ঘড়ির কাঁটাতে প্রায় 11:30 ঘড়ির কাঁটাতে প্রায় 11টা বেজে গেছে। এখানে যদি IRCTC-র কোনো রিটায়ারিং রুম থাকে তাহলে আমি চেষ্টা করবো IRCTC রিটায়ারিং রুমে থেকে যাওয়ার, আর না হলে পরে বাইরে গিয়ে আমাকে হোটেল খুঁজতে হবে। মোটামুটি এখানে আমি খোঁজ নিলাম, এখানে রিটায়ারিং রুম এখন নেই। অনলাইনে ওই জন্যই শো করছিল না। আমি বাড়ি থেকে আসার সময় অনলাইনে চেষ্টা করেছিলাম রিটায়ারিং রুম বুক করার গয়ার, কিন্তু এখন ভেঙে চুরে পুরো নতুন কনস্ট্রাকশনের কাজ চলছে। এই যে নতুন কনস্ট্রাকশনের নতুন বিল্ডিংয়ের কাজ চলছে, এই জন্য এখন রিটায়ারিং রুম কিছু নেই। আমি জাস্ট হেঁটে একদম স্টেশন থেকে বেরিয়ে আসলাম। এই পিছনে যেটা দেখতে পাচ্ছেন ন্যাশনাল ফ্ল্যাগ, আর এই দিকে দেখা যাচ্ছে যেটা এই কমপ্লেক্সগুলো হচ্ছে স্টেশন এরিয়া। এখান থেকে বেরিয়ে এসে সামনে দিয়ে এরকম পুরো গাড়ির পার্কিংয়ের এরিয়া রয়েছে, আর এই রাস্তা দিয়ে পরপর রয়েছে প্রচুর হোটেল। এটা হচ্ছে গয়া রেলওয়ে স্টেশনের বাইরের চিত্র। এরকম জ্যাম হয়ে রয়েছে, আর আমি একটা গাড়ির জন্য অপেক্ষা করছি। এখান থেকে শেয়ারিং অটো করে আমি পৌঁছে যাব বুদ্ধগয়াতে। গয়া রেলওয়ে স্টেশনের বাইরে থেকে যদি আপনি একদম বুদ্ধগয়া যাওয়ার জন্য গাড়ি রিজার্ভ করে নেন তাহলে ভাড়া পড়বে 250 টাকা। আর যদি আপনি শেয়ারিংয়ে চলে যেতে চান তাহলে আপনার 40 টাকার মধ্যে আপনি গয়া থেকে বুদ্ধগয়া কিন্তু পৌঁছে যেতে পারবেন। গয়া থেকে বুদ্ধগয়ার দূরত্ব হচ্ছে 13 কিলোমিটার। ওই যেতে প্রায় 40-50 মিনিট মতো সময় লাগবে। গয়া রেলওয়ে স্টেশনের বাইরে থেকে আপনি ডাইরেক্ট শেয়ারিংয়ে বুদ্ধগয়ার অটো যদি আপনি না পেয়ে থাকেন তাহলে 20 টাকা অটো ভাড়া দিয়ে চলে আসুন শিকারিয়া মোড়। সেখান থেকে আপনি অটো চেঞ্জ করে চলে আসুন বুদ্ধগয়া। আপনার 20 + 20 40 টাকার মধ্যে আপনি বুদ্ধগয়াতে পৌঁছে যেতে পারবেন। শেয়ারিং অটো করে গয়া থেকে বুদ্ধগয়া চলে আসার পর আমি মূল মহাবোধি মন্দিরের একদম পাশে আমি খুব কম টাকাতে একটা সুন্দর হোটেল পেয়ে গেছি।
হোটেলের নাম জিবাক ইন্টারন্যাশনাল। চলুন তাহলে হোটেলের রুমগুলো দেখিয়ে নিয়ে আসি। চলুন তাহলে রুমের ভিতরটা একটু দেখিয়ে দিই। এই হচ্ছে রুম। এদিকে একটা কিং সাইজের বেড আছে, দুজন তো ভালোভাবেই ঘুমাতে পারবে। আর সামনেই রাখা রয়েছে দুটো এরম চেয়ার রয়েছে, একটা সেন্টার টেবিল রয়েছে, একটা টিভি রয়েছে, আর এই পাশে রয়েছে একটা বড় সাইজের আয়না। আর রুম থেকে বেরোতেই এ ধরনের সামনের ভিউ কিন্তু দেখা যাচ্ছে। সামনে মার্কেটের যে ভিউ, বাজার মেন রাস্তাটা গেছে, এই রাস্তার ভিউ কিন্তু দেখা যাচ্ছে। এই রুমটা আমি পেয়েছি 600 টাকা খরচা করে। ওরা প্রথমে 900 টাকা বলছিল, পরে একটু বার্গেনিং করাতে এটা 600-তে ফিক্স হয়ে গেছে। আমি পারলে নাম্বারটা দিয়ে দেবো, আপনারা কিন্তু ফোন করে আসতে পারেন। এটা একদম মূল মহাবোধি যে টেম্পল, তার থেকে পায়ে হাঁটা 3-4 মিনিটের দূরত্বেই কিন্তু অবস্থিত। লোকেশন ওয়াইজ খুব ভালো এবং রেটও পুরো রিজনেবল। নিচেটাও দেখছি, নিচে পুরো একদম পুরো ফ্লোরিং করা, পাথর লাগানো রয়েছে, সব দিক দিয়ে ভালো। আর হোটেলে ব্যাগ রেখে ঝটপট করে কিন্তু বেরিয়ে পড়লাম, কেননা আমার ট্রেন প্রায় 4-5 ঘন্টা মতো লেট করেছে। অ্যাকচুয়ালি আমার এখানে ট্যুরটা শুরু করার কথা ছিল সকাল 8টা থেকে, কিন্তু এখন ঘড়ির কাঁটায় বেজে গেছে দুপুর 1টা। তো চলুন এখন এই বুদ্ধগয়াতে কী কী দেখার দর্শনীয় স্থান আছে পরপর আপনাদের সামনে আমি তুলে ধরব। হোটেল থেকে বেরিয়ে এখন চললাম একটু সকালের খাওয়া দাওয়া করতে। যেহেতু ট্রেন লেট ছিল আর সমস্ত কিছুর ব্যস্ততাতে খাওয়া দাওয়াটাই আমার মিস হয়ে গেছে, মানে সকাল থেকে তেমন কিছু খাওয়া হয়নি। তো চলুন আগে খাওয়া দাওয়াটা করে নিই, তারপর এখান থেকে একটা টোটো করে নেব। টোটো করে এখানকার যে সমস্ত পয়েন্টগুলো আছে সেই পয়েন্টগুলো আমি ঘুরে দেখব। আমি যেখানে ছিলাম সেখান থেকে হাঁটতে হাঁটতে চলে এসেছি একটা হোটেলে, নাম হচ্ছে রাম সেবক হোটেল। এই যে সামনে দিয়ে সমস্ত লোকজন বসে রয়েছে, এখন দেখি এদের এখানে খাবার কি পাওয়া যাচ্ছে। তো রাস্তার উপরেই কিন্তু এরমভাবে বসে যেতে হচ্ছে, আর টেবিলে এদের এই যে মেনু কার্ড রাখা রয়েছে। এদের এখানে ভিতরে বসার জায়গাও রয়েছে। আমি প্রথমে ভেবেছিলাম যে বাইরে বসতে হবে, তারপরে কিন্তু এদের এখানে কিন্তু ভিতরে বসার এরকম জায়গা রয়েছে। তো এই হচ্ছে আমাকে খাবার দিয়ে গেছে। এটা একটা এদের ভেজ থালি। এই থালিতে এখানে এই যে ভাত দিয়েছে, পাঁপড় দিয়েছে, এখানে একটা দই দিয়েছে, আর এখানে ডাল, আর একটা সিজনাল সবজি। তো এই থালির দাম পড়ছে 100 টাকা। তো আমার খাওয়া দাওয়া হয়ে গেল, এখান থেকে খাওয়া দাওয়া করে বেরোলাম। এই বুদ্ধগয়াতে এসে আমি একটা জিনিস অনুভব করছি, এখানে কিন্তু ঘোরাটা কিন্তু আপনার একটু কম খরচার মধ্যে হয়ে যাবে। কেননা এখানে আমি দেখলাম টোটোর ভাড়াও এরা খুব একটা বেশি নিচ্ছে না, 20 টাকা 30 টাকা এরকম নিচ্ছে। হোটেলের রেটও যে খুব একটা বেশি এরকম নয়, আমি হোটেলটা 600 টাকাতে পেয়ে গেছি। আর খাওয়া দাওয়ার রেটও মোটামুটি আপনি 100-120 টাকার মধ্যে কিন্তু ভালোভাবে আপনি খেয়ে নিতে পারবেন। তো চলুন, মোটামুটি আমার খাওয়া তো হয়ে গেল। আর এর মধ্যে আমাকে যে টোটো গয়া থেকে নিয়ে এসেছিলো সেই টোটোর সঙ্গে আমি ফোনে যোগাযোগ করে নিয়েছি। আমাকে পুরো সাইট সিনটা ঘুরিয়ে দেখাবে। 8-9টা পয়েন্ট রয়েছে, তার সঙ্গে সুজাতা দেবীর মন্দিরও রয়েছে। সমস্ত কিছু নিয়ে আমাকে 400 টাকা ডিমান্ড করেছে। তো 400 টাকা তার সঙ্গে আমার নেগোসিয়েশান হয়ে ফাইনাল হলো। এখন সেই টোটো করে এখন আমি যাচ্ছি এখানকার সাইট সিনগুলো দেখতে। তো এই যে টোটোওয়ালা দাঁড়িয়ে ছিল আমার জন্য, টোটোর সঙ্গে কথা হয়ে গেছে। আমরা এখন প্রথমে দেখতে যাচ্ছি 80 ফিট বুদ্ধা স্ট্যাচু। সেটা দিয়ে আমরা আমাদের বুদ্ধগয়ার ট্যুর কিন্তু আজকে শুরু করতে চলেছি। এই হচ্ছে আমার টোটো। টোটো আমাকে নামিয়ে দিল 80 ফিট বুদ্ধা স্ট্যাচু মন্দিরের সামনে। আমার পিছনেই এই যে গেট দেখছেন, এই গেট দিয়ে এখন আমাকে ভিতরের দিকে যেতে হবে। আর তার সামনেই এই ধরনের প্রচুর দোকান রয়েছে, আর এই দিক দিয়ে এখন হেঁটে হেঁটে আমি ভিতরের দিকে যাচ্ছি। চলে এসেছি বুদ্ধগয়া সাইট সিনের প্রথম পয়েন্ট, 80 ফুট উঁচু এই বিশাল বুদ্ধ মূর্তির পাদদেশে। এই বুদ্ধ মূর্তি উদ্বোধন হয়েছিল 18ই নভেম্বর 1989 সালে। আর এই সুবিশাল বুদ্ধ মূর্তি উদ্বোধন করেছিলেন বৌদ্ধদের 14তম দলাই লামা তেনজিন গায়াৎসো। ভগবান বুদ্ধের এই মূর্তিটি নির্মাণ করেছিলেন জাপানের ডাইকেজো সম্প্রদায়। তাদের তত্ত্বাবধানেই এই মূর্তি নির্মিত হয়েছিল। এখানে ভগবান বুদ্ধ ধ্যানমগ্ন অবস্থায় পদ্ম ফুলের উপর অবস্থান করছেন। আর এই মূল মূর্তির চারিপাশ দিয়ে আরও ছোট ছোট 10টি মূর্তি লক্ষ্য করা যায়, যেগুলো ভগবান বুদ্ধের খুব কাছের শীর্ষ হিসাবে পরিগণিত হয়ে থাকেন। ভগবান বুদ্ধের এই শান্ত সমাহিত মূর্তি দর্শন করার পর আমরা এগিয়ে চললাম আমাদের পরবর্তী দর্শনীয় স্থানের উদ্দেশ্যে। টোটোতে করে এখন চলে এসেছি বুদ্ধগয়া সাইট সিন আর একটা জায়গাতে। এখানে স্লিপিং বুদ্ধা রয়েছে 100 ফিটের। তো সেই জায়গাতে যেতে হবে। পিছনে যে সিঁড়ি দেখছেন, এই সিঁড়ি দিয়ে এখন আমাকে উপরের দিকে উঠে যেতে হবে। তো চলুন যাওয়া যাক।
এই সুবিশাল বুদ্ধ মূর্তি এখন বুদ্ধ গয়ায় ঘুরতে আসা প্রত্যেকটি পর্যটকের কাছে একটি আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে। এই মূর্তি লম্বায় 100 ফুট এবং উচ্চতায় 30 ফুট এবং এই মূর্তি 2022 সালে এখানে স্থাপন করা হয়েছে। তো এই সুবিশাল মূর্তি দর্শন করে এখন আমরা এগিয়ে চললাম আমাদের নেক্সট ডেস্টিনেশন দেখার উদ্দেশ্যে। আমি এখন চলে এসেছি মেতা বুদ্ধারাম টেম্পেলের সামনে। এটা থাইল্যান্ডের সরকার দ্বারা পরিচালিত একটি মনিস্ট্রি। দুর্দান্ত সুন্দর এই মনিস্ট্রিটি। এটা হচ্ছে থাইল্যান্ডের তরফ থেকে করা হয়েছে এই মনিস্ট্রিটি। দুর্দান্ত লাগছে, আপনারা দেখুন একবার। এই সামনেটা আমি দেখাচ্ছি, কি সুন্দর লাগছে। এখনও পর্যন্ত বুদ্ধগয়াতে যতগুলো মনিস্ট্রি দেখেছি তার মধ্যে এই মনিস্ট্রিটা সব থেকে কিন্তু আমার ভালো লাগলো। একদম পুরো পরিষ্কার পরিচ্ছন্ন, সাদা, দুর্দান্ত লাগলো। এটা হচ্ছে থাইল্যান্ডের রাজা তৈরি করে দিয়েছে এই মন্দিরটা, দুর্দান্ত লাগলো। আপনারা বুদ্ধগয়া আসলে এই মনিস্ট্রি কিন্তু অবশ্যই আসবেন। পিছনে দেখুন পুরো মনিস্ট্রিটা কি সুন্দর লাগছে। এই যে কিন্তু কিছুটা অংশ যাওয়ার পর তারপর আর উপরের দিকে উঠতে দেয় না, কিছুটা দূর থেকে আপনাকে দেখতে হবে। অন্য অন্য মনিস্ট্রি যেমন ভিতরে প্রবেশ করার অধিকার রয়েছে, এখানে কিন্তু ভিতরে প্রবেশ করতে দিচ্ছে না। তো যাই হোক, মনিস্ট্রিটা দেখা হয়ে গেল। এবার এখান থেকে বেরিয়ে যাবো আমাদের নেক্সট পয়েন্টের দিকে। তো এখন এগিয়ে চললাম টোটো গাড়ি করে সেই নেক্সট পয়েন্টের দিকে। এখন আমি এগিয়ে চলছি ফল্গু নদীর কিনারা ধরে সুজাতা স্তূপ বা সুজাতা কুঠির কাছে। সুজাতা স্তূপ বা সুজাতা কুঠি বৌদ্ধদেবের নির্বাণ লাভের পিছনে একটা গুরুত্বপূর্ণ ইতিহাস কিন্তু বহন করে চলেছে। ভগবান গৌতম বুদ্ধ তার সিদ্ধি লাভের আগে 6 বছর তপস্যা চালিয়েছিলেন এই নিরঞ্জনা নদীর তীরে উরুবিল্ল গ্রামে। তখন তার কঠোর তপস্যা চলাকালীন তার শরীর পুরো জরাজীর্ণ হয়ে যায় এবং প্রায় মৃতপ্রায় অবস্থার সৃষ্টি হয়। সেই সময় এই গ্রামের মোড়লের মেয়ে ছিলেন এই সুজাতা দেবী। সুজাতা দেবী তাকে এক বাটি পায়েস ক্ষীর নিবেদন করেছিলেন। সেই ক্ষীর খাওয়ার পরে বুদ্ধদেবের শরীরে একটু শক্তি সঞ্চার হয় এবং তিনি সেখান থেকে উঠে মহাবোধি টেম্পেল, আজকের যেখানে, সেই বোধি বৃক্ষর নিচে তপস্যায় বসেন এবং 49 দিনের মাথায় তিনি সিদ্ধি লাভ করেন। সেই ঘটনার পর থেকে সুজাতা দেবীর নামও গৌতম বুদ্ধের সিদ্ধি লাভের পিছনের ইতিহাসের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে যায়। এখন আপনারা যে জায়গাটা দেখছেন এটা হচ্ছে সেই সুজাতা দেবীর বাড়ি বা কুঠি। এই সুজাতা দেবীর কুঠি দেখে এখন আমরা চলে যাব যেখানে সিদ্ধি লাভের পূর্বে 6 বছর গৌতম বুদ্ধ কঠোর তপস্যা করেছিলেন, সেই জায়গাতে। অবশেষে চলে আসলাম এই জায়গাতে। এই জায়গাতে গৌতম বুদ্ধ তার সিদ্ধি লাভের পূর্বে টানা 6 বছর কঠোর তপস্যায় মগ্ন ছিলেন। এই তপস্যা চলাকালীন তার শরীর পুরো জরাজীর্ণ হয়ে গেছিল এবং মৃতপ্রায় অবস্থার সৃষ্টি করেছিল। ঠিক সেই সময় এই গ্রামের মোড়লের মেয়ে সুজাতা দেবী তাকে এক বাটি পায়েস নিবেদন করেন এবং তাকে মধ্যম মার্গের জ্ঞান সুজাতা দেবী দিয়েছিলেন। তিনি গৌতম বুদ্ধকে বলেছিলেন, কঠোর তপস্যা করতে করতে যদি জীবনটাই চলে যায় তাহলে সেই তপস্যার আর কোনো মানে থাকবে না। অর্থাৎ কোনো কিছুই অতিরিক্ত ভালো নয়, মধ্যম মার্গে, মিডিল ওয়েতে আমাদের চলা উচিত। সুজাতা দেবীর এই উপদেশ বুদ্ধদেব গ্রহণ করেছিলেন এবং তার দেওয়া পায়েস তিনি গ্রহণ করেছিলেন। পায়েস খাওয়ার পর তার শরীরে একটু শক্তির সঞ্চার হয় এবং তিনি এখান থেকে উঠে গিয়ে এখান থেকে 2 কিলোমিটার দূরে বোধি বৃক্ষর নিচে তপস্যায় বসেন এবং 49 দিনের মাথায় তিনি সর্বোচ্চ জ্ঞান লাভ করেন, বোধি লাভ করেন এবং সিদ্ধার্থ, গৌতমীপুত্র সিদ্ধার্থ হয়ে ওঠেন গৌতম বুদ্ধ। তো এটা ছিল গৌতম বুদ্ধের সিদ্ধি লাভ করার আগের ইতিহাস। এখান থেকে দর্শন করে আমি এবার চলে যাব মূল মন্দিরে, যেখানে গৌতম বুদ্ধ 49 দিনের তপস্যার মাথায় সর্বোচ্চ জ্ঞান লাভ করেছিলেন, সেই বোধি মন্দিরে। সেই বোধি মন্দিরের ভিডিও আমি আর আজকের এই পর্বে কন্টিনিউ করছি না,
করলে ভিডিওটা অনেক দীর্ঘায়িত হয়ে যাবে। আমি বোধি মন্দিরের, বুদ্ধগয়ার মূল মন্দিরের ভিডিও আপলোড করব আমার নেক্সট পর্বের ভিডিওতে। এডিটিংয়ের কাজ চলছে, 2-1 দিনের মধ্যেই আপলোড করে দেব চ্যানেলে, আপনারা ভিডিওটি দেখতে পারেন। আর এতক্ষণের ভিডিওটা ভালো লেগে থাকলে সকলকে অনুরোধ রইল চ্যানেলটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে। তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। পরবর্তী পর্বগুলো দেখার জন্য সকলকে অনুরোধ রইল। সকলে ভালো থাকবেন। নমস্কার।